আচ্ছা, শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাগুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। কখন নিয়ে গিয়েছে লাশ কাটা ঘরে তাকে? কাল রাতে, ফাগুনের রাতের আধারে তাকে নিয়ে যাওয়া হয়েছে। কোথায়? পঞ্চমীর চাঁদ যখন ডুবেছে, তার তখন মরিবার খুব ইচ্ছে হয়েছে। আচ্ছা, এখানে দেখেন খুব মজার একটা জিনিস আছে, তার খুব মরার ইচ্ছে করছিল। কি ইচ্ছে করছিল? খুব মরার ইচ্ছে করছে, মরিবার তার একটা স্বাদ জন্মাইছে। হয় না আপনার? যেমন ধরেন মৃত্যুর আগে আপনার কাচ্চি খেতে ইচ্ছে করতেছে, মৃত্যুর আগে আপনার একটা খাসির পায়া খেতে ইচ্ছে করতেছে, হ্যাঁ। কিন্তু এই লোকটার বলে এমন কিছু ইচ্ছে হয় না। এই লোকটার ইচ্ছে হয়েছে যে সে মরবে, এটাই তার ইচ্ছে। এবং তার মরার আবার কিছু প্ল্যানিং আছে। প্ল্যানিংটা কি? পঞ্চমীর চাঁদ যখন ডুববে ঠিক তখনই তিনি মারা যাবেন। এখন এখানে কেউ হিন্দু আছেন? নন মুসলিম কেউ নাই আপনারা? বাহ, তাহলে তো কষ্ট। আচ্ছা, তখন সে বলছে পঞ্চমীর চাঁদ যখন ডুবে তখন শুরু হয় হচ্ছে ষষ্ঠী শুরু হয়। কি শুরু হয়? ষষ্ঠী শুরু হয়। মানে 5 গেলে তো 6 আসবে। তো ষষ্ঠী হচ্ছে কি? ষষ্ঠী হচ্ছে গিয়ে হিন্দু শাস্ত্রের মতে হচ্ছে কি নবজীবনের সূচনা, অর্থাৎ একটা নতুন শিশু যেরকম নতুন সংসারের সূচনা হয়, অর্থাৎ নতুন একটা জীবন আপনি পাবেন। কিন্তু সেই নতুন জীবন পাওয়ার আগেই সে কি করলো? সে মারা গেছে। অর্থাৎ তার নতুন জীবন, অর্থাৎ জীবনের একটা নতুন অধ্যায় শুরু হওয়ার আগেই এই ব্যক্তি হচ্ছে গিয়ে কী করেছেন? তার জীবনটাকে শেষ করে দিয়েছেন। যখন ডুবিল পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। এখন এই যে তিনি শুধু মরেছেন তা না, মরার জন্য তিনি আবার একটা সার্কামস্টেন্সেস তৈরি করেছেন। দেখেন জীবন দাশের এই কবিতাগুলো না খুব অদ্ভুত কবিতা। এই কবিতার দর্শনকে বলা হচ্ছে এক্সপ্রেশনিজম বলা হয়। অর্থাৎ এই যে প্রকাশ করার যে ধরনগুলো খুব হচ্ছে কি অ্যাবসার্ড, মানে আপনি বুঝবেন না, মনের খেয়াল মতো তিনি প্রকাশ করে ফেলছেন। এবং এখানে এমন কিছু জিনিসের বলা হচ্ছে যেগুলো হচ্ছে কি আপনি আপনার কল্পনা দিয়ে এগুলো ধরতে পারবেন না। উপমা যেগুলো ব্যবহার করা হচ্ছে নিরর্থক উপমা। এই উপমা কেন ব্যবহার করেছে এটা কবি নিজেই জানেন যে তিনি কেন ব্যবহার করেছেন, আপনি আর আমি বুঝবো না। এবং খুব যেভাবে তিনি বোঝানোর চেষ্টা করছেন এটার সাথে আপনার কল্পনা দিয়ে ওই জিনিসটা ধরতে পারবেন না। এটা ছিল এক্সপ্রেশনিজমের এক ধরনের যেটাকে বলে, এটাই এই দর্শনটাই ছিল এরকম। এই দর্শনটার কাজ ছিল যে হচ্ছে কি ধরেন মানুষের ভেতরে যে বাস্তবতার বাহিরেও যে অবাস্তব যে জিনিসগুলোকে ঘটে সেই জিনিসগুলোকে ধরার একটা বহিঃপ্রকাশ হচ্ছে এক্সপ্রেশনিজম। যেমন ধরেন আপনি ভূত দেখেন, ধরেন আপনি হ্যালোসিনেশন হয়, আপনার হ্যালোসিনেটেড হন আপনি। এখন আমরা হয়তো এটাকে অনেকগুলো নাম দিতে পারি, যে এটা হয়েছে ওটা হয়েছে, ধর্মশাস্ত্রের ভিতরে আমরা নাম দিতে পারি। কিন্তু মানুষের এই জিনিসগুলো কি হয়, বাস্তবে যে জিনিসটাকে আপনি পরখ করতে পারছেন না, কিন্তু আপনার সাথে ঘটে যাওয়া অনেক অবাস্তব ব্যাপারগুলোকে আপনি চান কি, যে আপনি চান যে এটাকে আমি লিখবো, আমি চাই এটাকে ধরবো, আমি চাই এটাকে মানুষকে বোঝাবো। তো এক্সপ্রেনিশিয়াস যারা আছে তাদের কাজ হচ্ছে কি অবাস্তব জিনিসগুলোকে আপনাকে বোঝানোর খুব একটা বহিঃপ্রকাশ করা, মানে খুব চেষ্টা করে যে আপনাকে বোঝাতে চাচ্ছে যে এই অবাস্তব জিনিসগুলো দেখো আমি চেষ্টা করছি। জীবন দাস টেবিলে একটা একটা করে জিনিসের অনেকগুলো জিনিসের ইন্তজাম করবে আপনার জন্য, এরকম এরকম করে ইন্তজাম করবে, করে আপনাকে না মানুষের জীবনটা বোঝাবে। এই জীবন বোঝানোর জন্য উনি শুধুমাত্র এইটা করেননি, এই পুরো তার এই ল্যাব বক্স, আমি যদি তার এই জীবন নামক ল্যাবরেটরিতে তিনি হচ্ছেন কি অনেকগুলো জিনিস আপনাকে রেখেছেন, মশা থেকে শুরু করে মানুষ, প্রত্যেকটা জিনিসকে তিনি দেখাবেন একটা একটা করে, মশা কি করছে, মাছে কি করছে, আর মানুষ কি করছে। অর্থাৎ তার এই জীবন নামক ল্যাবরেটরিতে আপনি অনেক কিছু আস্তে আস্তে পড়লে আমরা সেটা বুঝতে পারবো। তারপর সে কি বলছে দেখেন, এই মারা যাওয়ার একটা ধরন আছে আবার। দেখেন তিনি শুধুমাত্র দেখেন লাইনটা পড়েন, কি ছিল, বধূ শুয়েছিল পাশে, পেয়েছেন? তিনি মারা গেছেন যে সেই ইনসিডেন্টটা বলছে। গল্পটা কিভাবে আসছেন, তিনি হচ্ছেন যে বিছানায় ছিলেন, সে বিছানায় হচ্ছে কি 3 জন মানুষ ছিল, তার ওয়াইফ ছিল, তার শিশুও ছিল, আর কে ছিলেন? তিনি ছিলেন। তারপর বলছে প্রেম ছিল, আশা ছিল, কিন্তু জ্যোৎস্নায় সে দেখিল কোন ভূত। কি দেখেছে? সে একটা ভূত দেখেছে। এখন আসেন এবার আপনি যে ভূতের কথা আমি যেটা বলছি, এই যে এক্সপ্রেশনিস্ট, এই ভূতটাতে আমি আর আপনি দেখি না, অবাস্তব একটা ব্যাপার স্যাপার দেখি আমি। এখন কোন ভূত দেখেছে আমি জানি না, কিন্তু জীবন দাস আপনার জন্য ইন্তজাম করেছে বোঝানোর জন্য যে দেখো ভূত দেখেছে। আমরা বলি না লোকটা যে কেন আত্মহত্যা করলো, কি চিন্তা করে যে করলো, এই কি চিন্তাটা হচ্ছে ভূত। বুঝা গেছে? সে যে আমরা বলি না যে সে কি চিন্তা করে আত্মহত্যা করলো, কেন করলো, না করলে তো পারতো। তার মানে কি ভূত যে আসছিল তার মাথায়,
এই ভূত আসছিল। তবু সে জ্যোৎস্নায় দেখিল কোন ভূত। ভূতটা আবার সে কোথায় দেখেছে? অতিরিক্ত আলোতে আপনি হ্যালোসিনেশন হয় আপনার। জ্যোৎস্না কি আপনি বোঝেন? জ্যোৎস্না হচ্ছে কি, যে চাঁদের যে স্নান হচ্ছে, চাঁদের আলোর যে স্নান হচ্ছে, সে আলোতে আপনি দিশেহারা হয়ে গেছেন। চাঁদের আলোর যে স্নান হচ্ছে, সে আলোতে আপনি কি হয়েছেন? দিশেহারা হয়ে, মানে এত আলো, আলোতে আপনি এবার কি দেখছেন? ভুল দেখছেন এবার। তবু সে জ্যোৎস্নায় দেখিল কোন ভূত। দেখেন লাইনটা খুব সুন্দর, যে সে বলছে জ্যোৎস্নায় সে দেখেছে, মানে ভূত আপনি কখন দেখেন? অন্ধকারে। সে কখন দেখেছে? জ্যোৎস্নার আলোতে দেখেছে। কোন আলোতে দেখেছে? জ্যোৎস্নার আলোতে দেখেছে। অর্থাৎ তার কাছে এই ভূতটা, এটা হচ্ছে কি এই কবিতার একটা সৌন্দর্য। অর্থাৎ আপনি বলছেন যখন চাঁদের আলো আছে, সব কিছু আলোকিত, তখন তো আপনি এসব দেখবেন না, এসব ক্রিয়েচার, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এইসব ক্রিয়েচার, রাইট? এখন আপনি জিন বলেন, ভূত বলেন, যাই বলেন, কিন্তু দেখেন তিনি কখন দেখেছে? জ্যোৎস্নার আলোতে দেখেছে। অর্থাৎ এই ভূতটা কি তার মানে তিনি নিজেই নিয়ে ঘুরছিলেন? তারপর সে বলেছে কি ভূতটা কি করছে তাকে দেখেন। তবু জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার? কি ভেঙে গিয়েছে তার? হঠাৎ করে তার ঘুম ভেঙে গিয়েছে। অর্থাৎ ব্যাপারটাকে একটা প্যারানয়েড অ্যাক্টিভিটি। আপনি হঠাৎ করে ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে গিয়ে দড়ি নিয়ে গিয়ে দড়ি দিয়ে দিচ্ছেন। প্যারানয়েড মানে হচ্ছে কি আপনি হঠাৎ করে খুব ভয় পেয়ে আপনি এই কাজটাকে করছেন। মানে যে কোনো একটা কিছু হয়েছে আপনার সাথে, আপনি গিয়ে আত্মহত্যা করেছেন। তারপর সে কি বলছে? এখন জীবন দেশে অনেকগুলো প্রশ্ন খুঁজছে যে অথবা হয়নি ঘুম বহুকাল। উত্তরটা কি খুঁজছেন? মনে হচ্ছে তার অনেক দিন ঘুম হয় না, সে না অনেক ঘুমাতে চায় মনে হয়। রিজনিং খুঁজছে কেন তিনি এই কাজটা করলেন। প্রথমে আপনাকে বলে দিয়েছেন তিনি কি করেছেন, না মারা গিয়েছেন। তিনি কিভাবে মারা গিয়েছেন সেটাও আপনাকে বলে দিয়েছে, মানে সে আত্মহত্যা করেছে। তারপর সে এখন রিজনিং খুঁজছে কেন মারা যেতে পারে। একটা রিজন সে বের করেছে কি, ঘুম কি হয়নি তার অনেক দিন ধরে, কি হয়নি, ঘুম হয়নি অনেক দিন ধরে। অনেক দিন ধরে সে ঘুমায় না, মনে হয় সে কি চায়, একটু ঘুম চায়। তো ঘুম এখন এই এখন কি সেই পার্মানেন্ট ঘুম চাচ্ছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। তারপর সে কি বলল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায়। এবার যাও বাবা, এবার ঘুমাও। লাশ কাটা ঘরে কোথায়? মর্গের ভেতরে আপনি এখন কি করছেন? লাশ কাটা ঘরে সুন্দর করে এখন ঘুমান। এই ঘুম চেয়েছিলে বুঝি? জীবনদাস প্রশ্ন করছে, এই ঘুমটা চেয়েছিলে? কিরকম ঘুম? কিরকম ঘুম বলেন? লাশ কাটা, আপনি ঠিক লাশ কাটা ঘরে যে আপনি একদম একটা নিথর দেহ আপনার পড়ে আছে, আপনি সারা জীবনের জন্য ঘুমাচ্ছেন, এই ঘুমটাই চাচ্ছিলেন আপনি? আমরা মানুষকে এই ঘুমটাই চাই। কে চায় কে না চায় সেটা তো আমরা জানি না এখন, কারণ মানুষ কখন আত্মহত্যা করে প্রশ্নের উত্তরটাই তো আমরা খুঁজছি নাকি। চলেন এরপর সে কি বলছে, রক্ত ফেনা মাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুজি, আধার গুজির বুকে ঘুমায় এবার কোনোদিন জাগবে না আর। জীবনের বলছে যে রক্ত ফেনা মাখা ইঁদুরের মতো, একটা থেতলে যাও ইঁদুর যেরকম তার মুখ থেকে হচ্ছে রক্ত বের হয়ে যায়, আপনি যদি একটা ইঁদুরকে থেতলে না, আমি জাস্ট আপনাকে জাস্ট কয়েকটা ইমোজি দেখাই আর ছবি দেখাই। দেখেন একটা ইঁদুরকে যখন, এটা যদি আমার হ্যাংড হয় তো তার মুখ দিয়ে হচ্ছে রক্তগুলি বের, মানে একটা রক্ত ফেনা মাখা মুখে যেরকম ইঁদুর চলে আসে, রক্ত চলে আসে ইঁদুরের মুখে, ঠিক তেমনি একটা যিনি আত্মহত্যা করেন তারও ঠিক একই রকম সিডেন্ট ঘটে। সেই জন্য জীবনদাস বলছে যে তুমি তো এই ঘুমই চেয়েছিলে, রক্ত ফেনা মাখা মুখে ইঁদুরের মতো ঘাড় গুজে এবার তুমি ঘুমাও, সারা জীবনের জন্য ঘুমাও। মানুষ যখন এই ঘুম চেয়েছিল। তারপর সে বলছে দেখেন একটা ইনভার্টেড কমার ভেতরে, সে তার কোনোদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার, সহিবে না আর, এই কথা বলেছিল তারে। এখন তিনি বলছেন কি যে আমি না কখনো জানবো না, অথবা এই লাশটা কখনো ফিরে এসে বলবে না জানো আমি না এই কারণে আত্মহত্যা করেছি। আপনি কখনো জানতে পারবেন কেন আত্মহত্যা করেছে? আপনি ওকে যতই ফরেন্সিক করেন, ফরেন্সিক করে তো হচ্ছে কি আপনি মৃত্যুর কারণ বের করতে পারবেন, কিভাবে মারা গিয়েছে সেটা বের করতে পারবেন, কেন মারা গিয়েছে সেটা তো আর বের করতে পারবেন না, পারবেন? কারণ এই ব্যাপারটা হচ্ছে কি যে আপনি ফরেন্সিক রিপোর্টে অনেক কিছু বলতে পারবেন যে হচ্ছে ব্রেন হ্যামারেজ হয়েছিল, ব্লাড সার্কুলেশন অফ হয়ে গিয়েছিল, মারা গিয়েছে, শেষ, দ্যাটস দ্য রিজন। কিন্তু আপনি কখনো তার জীবনদাস হচ্ছে কি ও চাচ্ছে কি লাশটা যদি তাকে একবার বলে দিত কেন মারা গেছে, কোনোদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার, তার কষ্টটা কি ছিল
সেটা বলার জন্য যদি সে একটাবার জাগতো, কিন্তু সে তার কখনো জাগবে না। এই কথা বলেছিল তারা, চাঁদ ডুবে চলে গেল অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উঠে গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। কিসের মতো নিস্তব্ধতা এসে? এটা একদম পুরো হচ্ছে কি যে এই ইমোজি আপনি মিলাইতে পারবেন না। মানে এটা কিসের মতো নিস্তব্ধতা এসে, কিসের মতো নিস্তব্ধতা এসে? উটের গ্রীবার মতো। গ্রীবা মানে কি? উটের গলা। আপনি যখন এখানে একটা উট দেখতে পাচ্ছেন, উট যখন হচ্ছে তার গলাটা উঠাচ্ছে, নিস্তব্ধতা তার কাছে যেন হেঁটে হেঁটে চলে আসছে। কার মতো আসছে? উটের গ্রীবার মতো। উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তাকে জানলার ধারে এসে বলছে, যাও আত্মহত্যা করো। এটা কে শুনেছে? শুধু ওই শুনেছে। উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তাকে বলেছে, যাও, এখনই ভালো সময়। যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। সে গিয়ে হচ্ছে গলায় দড়ি দিয়ে দিল। তারপর দেখেন সে বলছে কি জানেন? তবু তো প্যাঁচা জাগে। কে জাগে? প্যাঁচা জাগে। প্যাঁচা তো আপনারা সবাই দেখেছেন। তবু কি জাগে? প্যাঁচা জাগে। কেন জাগে প্যাঁচা জাগে হচ্ছে গিয়ে, প্যাঁচার খেলাটা হচ্ছে কি ঠিক জ্যোৎস্নার আলোতে প্যাঁচা আপনার সাথে হচ্ছে কি শিকারে যাবে না। প্যাঁচা কখন শিকারে যাবে? চাঁদ যখন হচ্ছে ডুবে গিয়েছে, একদম অন্ধকারে। হ্যাঁ, প্যাঁচা হচ্ছে তখন কোথায় যাবে? শিকারে বের হবে। এই যে প্যাঁচা শিকারে বের হচ্ছে আপনার জন্য, তখন প্যাঁচা কি করে? প্যাঁচা গিয়ে হচ্ছে কি 2-3টা ব্যাঙ শিকার করে নিয়ে আসে, 2-3টা ইঁদুর শিকার করে নিয়ে আসে। আর প্যাঁচা যখন শিকার করছে ঠিক অন্ধকারে, শুধু চোখে কে দেখছে? প্যাঁচা নিজেই দেখছে শুধু চোখে, অন্য কেউ তার চোখে দেখছে না। এবং প্যাঁচা গিয়ে যখন হচ্ছে ছোট ছোট প্রাণীগুলিকে ধরে নিয়ে আসে, ধরেন একটা উদাহরণ তিনি দিচ্ছেন, তিনি কি ধরেছেন আমি জানি না এটা দেখা যাচ্ছে কিনা, যাই হোক, এই হয়তো ব্লার হয়ে গিয়েছে। আমি যদি ঠিক এখানে একটা প্যাঁচা ছিল, আচ্ছা যাই হোক, একটা ব্যাঙকে তিনি যখন শিকার করে, দেখেন এই লাইনটা খুব সুন্দর, গলিত স্থবির ব্যাঙ আরও 2 মুহূর্তের ভিক্ষা মাগে। এই প্যাঁচা যখন একটা ব্যাঙকে ধরে, এই ব্যাঙ তখন কি করে? ছটফট করে, যাচ্ছে কি যে যদি সে ছুটে বাঁচতে পারে। কি করতে পারে? ছুটে বাঁচতে পারে। কিসের জন্য? আরেকটু বাঁচার জন্য। দেখেন পরের লাইনটা, কিসের জন্য? আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। বলছে আরেকটা সকাল দেখার জন্য এই ব্যাঙটা যাকে শিকার করা হয়েছে সে চাই একটু বাঁচার জন্য। যদি কোনো রকম প্যাঁচার মুখ থেকে, ঠোঁট থেকে বের হয়ে যেতে পারে, নখের আঁচড় থেকে বের হয়ে যেতে পারে, তাহলে সে কি করতে পারবে? আরেকটা সকাল সে দেখতে পারবে। বাঁচার কি তীব্র ইচ্ছা! শিকারে পরিণত হয়েও একটা হরিণ সে কি করে? বাঘের শিকারে পরিণত হয়ে সে কি করে? বাঁচার জন্য ছটফট করে। সে হচ্ছে কি আরেকটা প্রভাত দেখতে চায়, আরেকটা সকাল দেখতে চায়। কিন্তু মানুষ কি চায় না? চায় কি না সেটা তো জীবন দাস প্রশ্ন করছে। দেখি আমরা, টের পায় যতচারে আধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা, মশা তার অন্ধকার সঙ্গরবে জেগে থাকে জীবনের স্রোত ভালোবেসে। আর মশার কথা এবার দেখেন চলে গিয়েছে কোথায়? দেখতে পাচ্ছেন তার ইন্তেজামগুলো বললাম খুব অন্যরকম ইন্তেজাম। কি নিয়ে আসছে প্রথমে আপনাকে? এবার তো মশা, একটু আগে নিয়ে আসছিল প্যাঁচা, প্যাঁচার সাথে কি নিয়ে আসছিল? ব্যাঙ। এবার নিয়ে আসছে মশা জিনিসটা তো আরও চমৎকার। এটার মতো সুন্দর জীবন বোঝার জন্য এত সুন্দর করে কি আপনাকে বোঝায়নি। আপনি যখন চারিদিকে যখন মশারি লাগিয়েছেন, চারিদিকে কারা ফাইট করছে আপনার সাথে? মশা ফাইট করছে। কিসের জন্য? 1 ফোঁটা রক্তের জন্য। সারা রাত হচ্ছে গিয়ে এই মশারির বাইরে সে অপেক্ষা করে, মনিবকে কখন একবার কামড় দিবে আর সে হচ্ছে 1 ফোঁটা রক্ত পাবে। সারা রাত অপেক্ষা করে। মশাও হচ্ছে গিয়ে তার জীবনের স্রোতটাকে ভালোবাসে, তার এই জীবনের ধরনটাকে কি করে? ভালোবাসে। যে জীবন এরকমই, সে 3 দিন পরে মারা যাবে জানে, 7 দিন পরে মারা যাবে জানে। জীবনের এই ধরনটা তার কাছে খুব প্রিয়। চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মানে কি? চারিদিকে আপনি মশারি দিয়ে দিয়েছেন, ক্ষমাহীন বিরুদ্ধতা, কোনো জায়গা দিয়ে 1 ফোঁটা ঢুকার কোনো জায়গা নেই। এই মশা তারপরে কি করে? সারা রাত ওইখানে লেপ্টে থাকে। কিসের জন্য? 1 ফোঁটা রক্তের জন্য। বুঝতে পেরেছেন? কাকে ভালোবেসে? জীবনের স্রোত ভালোবেসে। কি ভালোবেসে? জীবনের স্রোত ভালোবেসে। মানে জীবনটাকে সে কি করে? আলিঙ্গন করেছে। জীবন যেমন তেমন তিনি মেনে নিয়েছেন, জীবনকে ভালোবাসে। এরপর জীবনদাস আপনাকে প্রশ্ন করছে, কিন্তু মানুষকে এসে কি বন্ধ করে দিব নাকি? আচ্ছা, মানুষ কি বলছে? কিন্তু মানুষ কি করে? মানুষ বললাম তার জীবনটাকে পরখ করে দেখেই না, খুব তুচ্ছ মনে হয়।
তারপর সে কি বলছে দেখেন, রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেউ উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছে। এরপর সে বলছে কি, মাছির কথা বলছে। এই মাছি কি করে? মাছিকে আপনি সারাক্ষণ দৌড়ের উপর রাখেন, মাছি যখনই দেখছেন আপনি দেখবেন তাড়াচ্ছেন, তবুও মাছি কি করে? বেহার মতো আবার আসে। আপনি আবার তাড়িয়ে দেন, তারপরে সে কি করে? আবার আসে। সে তারপরও বেহায়া, এত কিছু করেন, তার জন্য আপনি ল্যাম্পোজ এই আলো দিয়েছেন যেখানে আছে সে স্টাক হয়ে যাবে, তবুও মাছি আছে। আপনি পেস্ট কন্ট্রোল মেশিন বসিয়েছেন, তবুও মাছি আসে। ও জানে এখানে গেলেও মারা যাবে, তবুও আসে। কাকে ভালোবেসে? জীবনকে ভালোবেসে, জীবনের স্রোতটাকে সে খুব আপন করে নিয়েছে। দেখেন, আপনাকে একটু কল্পনা করতে হবে, এক কাঁধে তার ব্যবস্থাটা, তার জীবন নামক ল্যাবরেটরিতে তার ব্যবস্থা হচ্ছে একটা লাশ, সাথে হচ্ছে গিয়ে মাছি, সাথে হচ্ছে গিয়ে মশা, ব্যাঙ, সাথে হচ্ছে পেঁচা, মানে উটো আছে। সবাই কি করছে? তাদের জীবনটাকে বাঁচার জন্য সবাই হচ্ছে কি তার জন্য সংগ্রাম করে। আর মানুষ কি করছে? দেখেন, ওই লাশ কাটা করে শুয়ে আসে। আর সে মশা আপনি মারছেন, আপনি দেখে মশাকে মারার একটা চর দেওয়ার পরে, তীব্র জোরে চর দেওয়ার পরে তার দুইটা পা হচ্ছে ছটফট করছে। সে যদি পারে তাহলে আরেকবার উড়াল দিবে, আবার সে উড়াল দিয়ে আরেকটু সুস্থ হয়ে সে আবার আপনাকে কামড় দিবে। জীবনকে সে প্রচুর ভালোবাসে। তারপর সে কি বলছে দেখেন, ঘনিষ্ঠ আকাশ যেন কোনো বিকীর্ণ জীবন, অধিকার করে আছে ইহাদের মন, দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ। এবার তিনি চলে গিয়েছেন কিসের ভেতরে? ফড়িংয়ের কাছে। আপনি যদি চিন্তা করেন ফড়িংয়ের কথা, দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ, এই ফড়িংটা আপনারা যারা ছোটোবেলায় খেলেছেন, ফড়িংকে দেখবেন যে আপনি এক ডানা ছিঁড়ে দিয়েছেন, এমনি ধরে রেখেছেন, ঠিক যেভাবে এই শিশুটা ধরে আছে দেখতে পাচ্ছেন। মানে আপনি দুরন্ত হাতে এই ফড়িংটাকে ধরে বসে থাকেন। এই ফড়িং আবার কি করে? আহত হয়ে বাঁচার জন্য খুব চেষ্টা করে, আবার সে নড়ে, পড়ে থাকে এইভাবে। কাকে ভালোবেসে? জীবনকে ভালোবেসে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বতের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। এবার তিনি যে গাছটাতে দড়ি দিয়েছেন সেই গাছটার নাম কি? অশ্বতের গাছ। অশ্বতের গাছকে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে সংসার বৃক্ষ। কি বৃক্ষ বলা হয়? সংসার বৃক্ষ বলা হয়। অর্থাৎ যে বৃক্ষটাকে হিন্দুদের কাছে একটা সাংসারিক তার ব্যাপার স্যাপার আছে, এবং যে গাছে হচ্ছে গিয়ে মানুষের সংসারের জন্ম দেয়, সেই গাছে সে কি করেছে? সংসার বিমুখতা তৈরি করতে গিয়ে সে কি করেছে? জীবনটাকে শেষ করেছে। অর্থাৎ এই অশ্বতের গাছে গিয়ে তিনি জীবনমুখী হয়েছেন না জীবন বিমুখী হয়েছেন? জীবন বিমুখী হয়েছেন। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে। এই যে দোয়েল পাখি দেখতে পাচ্ছেন আপনারা, অনেকদিন পরে দেখলেন মনে হয়। আচ্ছা, তো এই যে দোয়েল পাখিকে দেখছেন আপনি, বাংলাদেশের জাতীয় পাখি জানেন তো? আচ্ছা, তো এই যে দোয়েল পাখি হচ্ছে আপনার একটা আনন্দ আছে তার ভেতরে। তার জীবনটা যেমনই হোক, সে তো তার সাথী হারিয়েছে, আবার নতুন জীবনের সূচনা করেছে। জীবনে যে সংগ্রামটা আছে সেটাকে সে যেরকম ছিল ঠিক তেমনভাবে মেনে নিয়েছে। কিন্তু দেখেন, মেনে নেওয়ার পরেও কি হয়েছে? কিছুই হয়নি। মানুষের সাথে না এই দোয়েল পাখির জীবনের কখনো দেখা হয় না, এই ঘাস ফড়িংয়ের জীবনের কখনো দেখা হয়নি। মানুষ কখনো পরখ করে দেখেইনি এই মশার জীবনটা কেমন। মানুষ কখনো ভাবনার চেষ্টাই করেনি যে মাছির জীবনটা কেমন। মানুষ কখনো ভাবনার চেষ্টাই করেনি যে পেঁচার জীবনেও কী রকম সংগ্রাম থাকতে পারে। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা প্রাণীর যে জীবন আছে, সে জীবনে তার কি আছে? তার জীবনে তার জীবন সংগ্রাম আছে। কিন্তু প্রত্যেকটা প্রাণী, দেখেন, একটা দোয়েল তো বলতে পারছে না আমি আজকে সুইসাইড করব, বলতে পারছে? একটা মশা তো বলছে না আজকে আমি সুইসাইড করব। দেখেন, তাদের ভিতরে তার মানে কি কনসেপ্টই নেই। তারা জীবনটাকে কি করে? খুব ভালোবাসে। আল্লাহ তাআলা যেভাবে তাকে সৃষ্টি করেছেন, সেই জীবনের স্রোতটাকে তিনি কি খুব আপন করে নিয়েছে। তার কোনো কমপ্লেন নেই, অভিযোগ নেই। কিন্তু মানুষের কি আছে? এক ধারা অভিযোগ।
মানুষের জীবন নিয়ে অনেক ধরনের অভিযোগ থাকে, অনেক কষ্ট থাকে মানুষের, অভিমানী প্রাণী। তারপর দেখেন সে বলছে অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ? অশ্বত্থের শাখা একবারও তোমাকে বলেনি এই দড়ি দিস না। জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। জানায়নি পেঁচা এসে তুমুল গাঢ় সমাচার। বলেছে যে এই পেঁচাটা কি, এই যে পেঁচা যে হচ্ছে কি প্রতিদিন অশ্বত্থের গাছের ডাল থেকে গিয়ে শিকার করে, তোমাকে একটা বারে ডিস্টার্ব করে, মানে ডিস্ট্র্যাক্ট, মানে এই সময়গুলিতে হয় কি আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে হয়। কি করতে হয়? ডিস্ট্র্যাক্ট করতে হয়, এসে আপনাকে মানে অন্য চিন্তায় ঢুকিয়ে দিতে হয়। বিকজ আপনি কিসের ভিতর আছেন? আপনি কোনো ভূতের সাথে হাঁটতেছেন, আপনার মাথার ভিতরে একটা চিন্তা আছে, ওই চিন্তাটার সাথে আপনি হাঁটতেছেন। এই সময় কি প্রয়োজন হয়? ডিস্ট্রাকশন প্রয়োজন হয়। তখন সে বলছে তুমি যখন অশ্বত্থের গাছের দড়িটা দিচ্ছিলে, তুমি কি প্যাঁচার জীবনটা একটু পরখ করে দেখো নি? প্যাঁচার সাথে কি তোমার দেখা হয়নি? তোমার কি অশ্বত্থের গাছ, এই গাছটা নিয়েও তোমার চিন্তা হয়নি? জোনাকির আলো এসে কি তোমাকে বলেনি? কিছু বলেনি, প্রতিবাদ করেনি, মানে কোনো ধরনের ডিস্ট্রাকশন হয়নি, মানে কোনো কিছু কি তোমাকে আটকায়নি, মানে এত সোজা। তারপর সে কি বলছে দেখেন, জীবনের এই স্বাদ সুপক্ষ জবের ঘ্রাণ হেমন্ত বিকেলের তোমার অসহ্য বোধ হলো। এবার বিকেলের কথা বলছে, প্রকৃতির কথা বলছে, যে এত সুন্দর পৃথিবী, বসন্ত যখন ধান পাকে, মানে এই যে হেমন্তের বিকেল, এই জিনিসগুলো তোমার অসহ্য বোধ হয়। মানুষ তো হেমন্তের বিকেল দেখলে মানুষ তো বাঁচার জন্য, বা আমি বারবার এই, সেই জন্য তিনি বলছেন আবার আসিব ফিরে, আমি বারবার সে ফিরে আসতে চাচ্ছে, দেখতে চায়। মানুষ তো সুন্দরের পূজারী, ঠিক না? মানুষ তো সে দেখতে চাইবে। এখন জীবনদাস বলছে তোমার কি একটা বার মানে কিছুকে একটা মনে পড়েনি? একটা ভালো মেমোরিজ ছিল না তোমার? কিছু কি তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারলো না? তখন সে বলছে কি দেখেন, মর্গে কি হৃদয় জুড়ালো? কোথায় হৃদয় জুড়ালো? মর্গে। মনে হচ্ছে মর্গে কি তোমার হৃদয়টা পূর্ণতা পেয়েছে, শান্তি এবার? আচ্ছা ঘুমাও, মর্গে ঘুমোটে থ্যাতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে ঘুমাও এবার। এখানে এসে মনে হয় তোমার মনটা কি হয়েছে? শান্তি পেয়েছে। কারণ তুমি তো এই কাজটা কিসের জন্য করেছো? শান্তির জন্যই করেছো, মানে এই কাজটাই তো তুমি বেছে নিয়েছো, তো এবার ঘুমাও, শান্তি মতো ঘুমাও। এবার দেখেন আপনাকে কিছু উত্তর দিচ্ছে, খুব মানে ফ্রাইটেনিং উত্তর। শোনো তবু এই মৃতের গল্প শোনো। বলছে এই মৃত মানুষটার গল্প শোনো। কি বলছে? কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। এখন আপনি বলতে পারেন কি মনে হয়েছে স্যার ছ্যাঁকা ট্যাঁকা খাইছে, গলায় দড়ি দিয়ে দিয়েছে? বলছে না, এই লোক 100% সাকসেসফুল। বুঝতে পেরেছেন? তিনি কখনো কোনো নারীর প্রণয়নে ব্যর্থ হয়নি। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাত। বলছে তার বিবাহিত জীবনে কোনো ত্রুটিই নাই। কি নেই? কোনো ত্রুটি নাই। ইভেন সে বলছে সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাড় হাবাতে গ্রানি, বেদনার শীতে জীবন কোনোদিন কেঁপে উঠে নাই। বলছে শীতের সময় যে তীব্রতা মানুষের কষ্ট হয়, সেই তীব্রতাও তার কোনো কষ্ট হয় না। তিনি সাফিসিয়েন্ট একজন মানুষ, সচ্ছল একজন মানুষ, তার কোনো অভাব নেই। কি নেই? তার কোনো অভাব নেই। এখন জীবনদাস সেখানে আপনাকে আরও একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এখন আপনি তো এতক্ষণ ফাইন্ড আউট করার চেষ্টা করছিলেন তিনি কেন আত্মহত্যা করেছিলেন। এখন তিনি আপনাকে আরেকটু দর্শনের বোঝা দিচ্ছেন। সেটা হচ্ছে কি, জীবনে সব পেয়ে যাওয়া মানে আনন্দ না। জীবনে সব থাকা মানেই আপনি সুখী না। আবার জীবনে কোনো কিছু না থাকা মানেই আপনি সুখী না, আবার আপনি অসুখীও না। জীবন কখনো এভাবে ডিফাইন্ডই হতে পারে না। আপনার জীবনে সব আছে তার মানে এই না যে আপনি খুব সুখী মানুষ। আবার আপনার জীবনে কিছুই নাই তার মানে এই না যে আপনি খুব অসুখী মানুষ। আপনি কখনো জীবনটাকে কি করতে পারবেন না? ওনাকে একটু উঠান। আপনি জীবনটাকে কি করতে পারবেন না? ডিফাইন করতে পারবেন না এই জিনিসগুলোকে দিয়ে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি জীবনে সবকিছু পেয়ে যাওয়া মানে কি সুখ না। জীবনে এখন আপনাকে আরেকটু বোঝা দিচ্ছে যে তাহলে কেন আত্মহত্যা করলো। সব আছে তার। কি আছে তার? জীবনে যা যা দরকার তা সব আছে, তাহলে কেন আত্মহত্যা করলো? ধরেন এই গল্পটা হতে পারতো এরকম, ব্যর্থ প্রেমিক
গরিব, পরিবারের চাপ, রাইট? কিন্তু এই ক্যারেক্টারটা হলো সম্পূর্ণ অন্যরকম। সব পেয়ে যাওয়াও জীবনের একটা বড় অসুখের কারণ হতে পারে। বুঝতে পেরেছেন? তারপর সে কি বলছে? তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জীবনে তো সব পেয়ে গেছে, কোনো কিছু ব্যর্থ হয় নাই, যাও এবার চিত হয়ে শুয়ে আছে কোথায়? টেবিলের পরে, লাশ কাটা ঘরে শুয়ে থাকবে এবার। তারপর সে কি বলছে দেখেন, জানি তবু জানি। এবার জীবনদাস বলছে, জানি তবু জানি, নারীর হৃদয় প্রেম শিশু, গৃহ নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়। দেখেন এই লাইনটা তো পুরো মানে আপনাকে মানে যেটাকে বলা হচ্ছে কি ইটস গোয়িং টু শেক ইউ আপ, যে সে বলছে যে জানি তবু জানি। দেখেন আপনি আর আমি যখন মনে করি, আপনি যখন আপনাদের এখানে খুব ম্যাচিউরড, এটা রেগুলার স্টুডেন্টদের জন্য পুরো পারফেক্ট লাইন্স, বাট আপনাদের জন্য পারফেক্ট লাইন্স না, কারণ আপনারা জীবনটাকে অনেকটাকে বোধ করেছেন, জীবনটা সম্পর্কে অনেক জেনেছেন, বোথ এন্ড। এই জায়গাটা হচ্ছে কি দেখেন, একটা ছেলে কি করে, তার কাছে মনে হয় কি আমি জীবনে শুধুমাত্র হচ্ছে কি যে একটা প্রেম করবো, এইটাই উদ্দেশ্য। এই জন্য জীবনদাস বলছে কি জানি তবু জানি, নারীর হৃদয় প্রেম নয় সবখানে, মানে প্রেম শিশু, জীবনে শুধুমাত্র সন্তান, প্রেম থাকা, ভালোবাসা, মানে জীবনের সবসময় জীবন মানে এটা না যে আমার কাছে এইগুলি থাকতেই হবে, মানে এটাই জীবন না, এটার বাইরেও একটা জীবন বলে কিছু থাকতে, জীবন বোধ থাকা উচিত মানুষের। বুঝতে পেরেছেন? আচ্ছা, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়। কি নয়? অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় খেলা করে। সে বলছে যে আমাদের এই যে অর্থ নয়, মানুষকে শুধুমাত্র ফ্যাসিনেটেড। দেখেন এইখানে যতগুলি টার্মস এনেছে এখানে, আমি আপনাদেরকে একটা খুব মজার একটা জিনিস বলি, এটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন। আপনারা সূরা আল ইমরানের 14 নম্বর একটা আয়াত আছে, ওইখানে আল্লাহ তাআলা আপনাকে বলছেন এরকম যে হচ্ছে কি মানুষকে আমি মোহগ্রস্ত করেছি 8টি বস্তু দ্বারা। তার প্রথমটা হচ্ছে কি নারী, তারপর হচ্ছে শিশু মানে আপনার চিলড্রেন, তারপর হচ্ছে কি যে ধন সম্পত্তি, এগুলো মানুষকে আল্লাহ তাআলা কী করেছেন? এটা দিয়ে আকৃষ্ট, মোহগ্রস্ত করে রেখেছেন। মানুষ হচ্ছে খালি ওইগুলোই খুঁজে। এখন জীবনদাস বলো এই পুরো টেন্ডেন্সিটাই বের করে দেবো যে দেখেন জীবনে মানে নারীর হৃদয় প্রেম শিশু, ভাই এগুলো বললাম কি এগুলি কিছু না, জীবন বোধ বলতে আরও একটা জীবন আছে। তখন সে উত্তর দিচ্ছে আপনাকে পরের লাইনে দেখেন, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে। কি বিস্ময় খেলা করে? বিপন্ন বিস্ময়। বিপন্ন বিস্ময় মানে কি আরেকটা চিন্তা আমাদের রক্তের ভেতরে খেলা করে। কোথায় খেলা করে? বিপন্ন বিস্ময়। এই বিপন্ন বিস্ময়টা হচ্ছে কি আরেকটা প্রকাশ এক্সপ্রেশনিস্টের, যে প্রকাশটা কেমন আপনি সে বুঝতে পারতেছে না যে এটা কি ধরনের চিন্তা, কিন্তু তার রক্তের ভেতরে খেলা করছে। আপনি দেখেন না, আপনি হচ্ছে কি যে রাতের বেলা হচ্ছে কি এমন কিছু কাজ করছেন, অথবা হচ্ছে কি আপনি মনের অজান্তে হচ্ছে গিয়ে এই কাজ করতেছেন ওই কাজ করতেছেন, আপনি নিজেও জানেন আপনি কেন করেছেন। আপনার ব্রেন তো আপনাকে বলে, ব্রেন আপনাকে সিগন্যাল দেয় না যে বাবা এটা হচ্ছে ভালো কাজ, এটা হচ্ছে খারাপ কাজ, কিন্তু তারপরও আপনি করেন, তারপরও আমরা করি। তাহলে কোন জায়গা থেকে করি? তখন জীবনদাস বলছে এই কাজটা মানুষ করে হচ্ছে বিপন্ন বিস্ময় থেকে। এই কাজটা হচ্ছে দেখেন আরেকটা মজার একটা উদাহরণ দিই আপনাদেরকে। দেখেন আল্লাহ তাআলা বললাম হচ্ছে শয়তানকে বলেছেন, শয়তান যখন তাকে ক্ষমতা চেয়েছে, শয়তানকে বললাম তার ক্ষমতা হচ্ছে বলে না যে তুমি মানুষের ব্রেনের ভিতরে গিয়ে খেলা করবে। শয়তান বলছে যে আমি তার শিরায় শিরায় খেলতে চাই, আমি তার রক্তের ভেতরে খেলতে চাই। কোথায় খেলতে চায়? রক্তের ভেতরে খেলতে চায়। অর্থাৎ আপনার বডি, পুরো বডিতেই হচ্ছে গিয়ে তিনি ইনফ্লুয়েন্স করতে চায় আপনাকে, ব্রেন দিয়ে ইনফ্লুয়েন্স করে, কারণ সে জানে ব্রেনের কাজ হচ্ছে কি আমরা রাইট রং সিগন্যাল দিয়ে দিবে। কিন্তু বডিও যখন হচ্ছে গিয়ে একই ধারে মুভ করা শুরু করে, ফর এ সার্টেন মোমেন্ট ইউ আর বিং অবসেসড। আপনার আনকনসিয়াস মাইন্ড এমনভাবে কাজ করে যে আপনি বুঝতেছেন আপনি কী করতেছেন। যে মার্ডার করতে যাচ্ছে সে কি জানে না যে সে আজকে মার্ডার করতে যাচ্ছে, এটা পাপ? সে জানে না? তার বিবেক কি বাধা দেয়নি তাকে? তার বিবেক কি বলেনি তুমি যে আজকে যে কাজটা করছো ঘৃণিত একটা কাজ করতে যাচ্ছ? তার অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, খেলা করে। সে আবার বলছে কি খেলা করে। কিসের ভেতরে খেলা করে? আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে, আবার বলছে ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই। অর্থাৎ এবার উত্তর তিনি দিয়েছেন। উত্তরটা কি? জীবন নামের এই স্রোতে পথিক খুবই ক্লান্ত। জীবন তাকে এত ক্লান্তি দিয়েছে, এত ক্লান্ত সে হয়েছে যে জীবনটাকে সে আর নিতে পারছে না।
ক্লান্ত পথিক, সে টায়ার্ড হয়ে গেছে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নেই। দেখেন অব্যয় ব্যবহার করেছে, তাই। কি ব্যবহার করেছে? তাই। হ্যাঁ, এই জন্যই লাশ কাটা ঘরে কি নেই? সে ক্লান্তি নেই। কোথায় ক্লান্তি নেই? লাশ কাটা ঘরে আর ক্লান্তি নেই। ঘুমাও এবার। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে বসে চোখ পাল্টায় কয়, বুড়িচাঁদ গেছে বুঝি বেনজলে ভেসে। বুড়িচাঁদ গেছে বেনজলে ভেসে মানে অন্ধকারে চাঁদ ডুবে গিয়েছে, তারপরে সে কি করবে? দুই একটা শিকার করবে। অর্থাৎ জীবনদাস এবার জানলার ধারে বসে বসে দেখে, সে অশ্বত্থের গাছকে রোজ রাতে দেখে। কি দেখে? ওই প্যাঁচা এখনো জেগে আছে, ওই প্যাঁচা এখনো তার জীবন নিয়ে বেঁচে আছে, সে দেখছে। আর আপনি আর আমি কি চিন্তা করছি? জীবন নামের যে স্রোত, সেই স্রোতের ক্লান্তি থেকে কবে মুক্তি পাব? আপনি আমি সবাই ক্লান্ত, সবাই। কেউ জীবনকে খুব বেশি ভালোবাসে। এই যে আমরা যারা আছি আজকে, জীবনের ক্লান্তিটাকে আমরা উপেক্ষা করেছি। কি করেছি? উপেক্ষা করেছি করে হচ্ছে জীবনের স্রোত ভালোবেসে আজকে আপনি এখানে। সবার তো সেই সংগ্রাম থাকে না যে জীবনের স্রোতকে সবাই ভালোবাসবে, সে ক্লান্তিটাকে সবাই গ্রহণ করবে। সে ক্লান্তি গ্রহণ করার মতো যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, যে শক্তি, সেটা তো সবার থাকে না। বোঝা গেল? ধন্যবাদ। রেকর্ডিংটা অফ করে দেন।